সেদিন বাংলাদেশটা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। সারা দেশে নির্বিচারে পুলিশ গুলি করেছিল আন্দোলনকারীদের বুকে, পিঠে। কোটা সংস্কারের দাবিতে ছাত্র ঐক্য বিনষ্ট করতেই নির্বিচারে মানুষ মারার পরিকল্পনা করে ক্ষমতাসীন শেখ হাসিনা। উত্তরায় আন্দোলনে অংশ নিয়ে পানি খাওয়ানো মুগ্ধ ধানমন্ডি ২৭-এর ফারহান ফাইয়াজ এবং ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসান সহ ১৯ জন পুলিশের গুলিতে নিহত হয় এদিন। শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বাস্তবায়নে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়। সরকার আলোচনা চাইলেও শিক্ষার্থীরা সাফ জানিয়ে দেয়, শহীদের রক্তের উপর কোনো সংলাপ নয়। ২৪-এর ১৮ই জুলাইয়ের কথা জানবো আহমেদ রেজার প্রতিবেদনে। সারা দেশে প্রাণ গেছে ১৯ জনের। আমি এই মুহূর্তে রয়েছি উত্তরার জসিমউদ্দিন এলাকায়। জুলাইয়ের ১৮ তারিখে ঠিক এই এলাকায় পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। ২৪-এর জুলাই ১৮ রাজধানীর উত্তরা এলাকা কমপ্লিট শাটডাউন সফল করতে বেলা ১১টা থেকেই এই এলাকা অবরুদ্ধ করে ছাত্র জনতা। ধাওয়া পাল্টা ধাওয়া আর টানা কয়েক ঘন্টা সংঘর্ষ চলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। বিপরীতে শিক্ষার্থীরা ছুড়ে ইট পাটকেল। এ সময় পুলিশের গাড়ি আন্দোলনকারীদের চাপা দেওয়ার ছবিও পাওয়া যায় যমুনার ক্যামেরায়। অনেক শিক্ষার্থীরা এখানে এসেছেন যারা আহত অবস্থায় রয়েছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা। পুলিশের সেই বর্বরোচিত অ্যাকশনে বেশ কয়েকজন হতাহত হয়, যাদের উত্তরা আধুনিক মেডিকেল ও কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। যমুনা টেলিভিশন শিক্ষার্থীদের সেই হতাহতের সংবাদও প্রচার করে। সারাদিনের সংঘর্ষে ওই দিন সন্ধ্যা নাগাদ শুধুমাত্র উত্তরাতেই ৮ জন মৃত্যুর সংবাদ মিলে, যার মধ্যে একজন মীর মুগ্ধ। মহাখালীতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘাত, সহিংসতা হয় আন্দোলনকারীদের। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বনানী সেতু ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মিরপুরেও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পুলিশ বক্সে আগুন দেয়। গোল চত্বরের নিচে বাসে দেয়া আগুনের ধোঁয়া ওঠে মেট্রো রেলে। পরে ৪টি স্টেশন বন্ধ হয়ে যায়। ধানমন্ডিতেও পুলিশ ও আওয়ামী লীগের সাথে সংঘর্ষ হয় ছাত্র জনতার। এদিন ২৭ নম্বরে পুলিশের গুলিতে মারা যায় রেসিডেন্সিয়ালের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। প্রগতি সরণি এলাকায় সড়ক অবরোধ করেছে বেসরকারি ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নিয়ে কোটা বিরোধী স্লোগান দিতে থাকে তারা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়েও পুলিশ নির্বিচারে গুলি চালায়। সহিংসতায় নিহত হয় কয়েকজন। শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে র্যাবের হেলিকপ্টারে পালাতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। হেলিকপ্টার থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়াও হয় এদিন। রাতভর চলা সংঘর্ষের পর ভোর থেকে রাজধানীর যাত্রাবাড়ি ও শনির আখড়ায় ছিল থমথমে অবস্থা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এদিন বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায় এই এলাকা থেকে। বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা। করা হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। এদিন কোটা সংস্কারে নীতিগতভাবে একমত হয় সরকার। তবে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সাফ জানিয়ে দেন, গুলি আর আলোচনা একই সঙ্গে চলতে পারে না। তখন আসলে কোনো আলোচনার কোনো পরিস্থিতি থাকেনি। তখন আমরা সিদ্ধান্ত দিই যে আমরা কোনো ধরনের আলোচনা আমরা করব না, কোনো ধরনের আলোচনায় আমরা বসবো না। বিএনপি ও আওয়ামী লীগ থেকে পাল্টাপাল্টি মন্তব্য চলতে থাকে যথারীতি। এদিকে শঙ্কায় নিজ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ঢাকার বাইরে সারা দেশে এদিন আন্দোলন ছড়িয়ে পড়ে বারুদের মতো। প্রতিবাদ, ঘৃণা আর ক্ষোভে ফুঁসে ওঠে দেশবাসী। নরসিংদী, চট্টগ্রাম, সাভার, মাদারীপুর, রংপুর ও সিলেটে ৮ জন নিহত হয়। গণমাধ্যমের তথ্য অনুযায়ী এদিন সারা দেশে প্রাণ যায় ১৯ জনের। এর মধ্যে রাজধানীতে ১২ জনের মৃত্যু নিশ্চিত করে হাসপাতালগুলো। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।
ঢাকায় আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয়ে কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশের সাথে 3 বছর মেয়াদী সমঝোতা স্মারক সই করেছে OHCHR। বাংলাদেশকে মানবাধিকার বিষয়ে সুরক্ষা সহায়তা দিতে এই সমঝোতা স্মারক। জাতিসংঘের পক্ষে তাতে স্বাক্ষর করেন ইউএন হাই কমিশন ভোল্কার তুর্ক। বাংলাদেশ সরকারের পক্ষে সই করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। গত বছরের আগস্ট মাস থেকে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের সম্পৃক্ততা বেড়েছে মানবাধিকার সংস্থা এগিয়ে নিতে এবং গণবিক্ষোভ দমনের ঘটনায় বিস্তৃত তথ্য অনুসন্ধান চালাতে দেশের বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে সংস্থাটি। ফ্রান্সে ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন ফ্রান্স শাখার আয়োজনে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দেশটির ক্যাথসিমার বটতলা মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহসানুল হক বুলু। যৌথভাবে এটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক SM মিল্টন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আব্দুল রহিম মোল্লা। পরে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ উপদেষ্টা এবং কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে রিমেম্বারিং আওয়ার হিরোজ এই শীর্ষক স্মৃতিচারণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনে আয়োজন করে NCP UK অ্যালায়েন্স। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। যৌথভাবে পরিচালনা করেন MA হিমেল এবং ফারিয়া ফাহি। স্বাগত বক্তব্য রাখেন ডক্টর ইমা ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হক, ব্যারিস্টার মিজানুর রহমান, মুফতি সালেহ আহমদ এবং ব্যারিস্টার বদরুল আলমগীর সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা জুলাই শহীদদের স্মরণ করেন, একই সাথে নির্বাচনে রাজনৈতিক দলটিকে সমর্থন করার আহ্বান জানান। অধিকার প্রতিষ্ঠা এবং নিজ দেশ মিয়ানমারে ফিরতে ঐক্যবদ্ধ হচ্ছে আরসা, RSO সহ রোহিঙ্গাদের সব সংগঠন। নেতারা বলছেন, রাখাইনে আরাকান আর্মির হত্যা, গণধর্ষণ, নির্যাতনের প্রতিরোধে একসাথে কাজ করতে চায় তাদের নতুন জোট 4 ব্রাদার্স অ্যালায়েন্স। আর রাখাইনে পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনও সহজ হবে বলে আশা তাদের। বিশ্বাস, আরাকান আর্মিকে প্রতিহত করার মতো শক্তি তারা অর্জন করতে পারবেন শিগগিরই। তবে বাংলাদেশের মাটিতে কোনো সশস্ত্র সংগঠনের তৎপরতা চালানোকে সরকার প্রশ্রয় দেবে না বলে আবার স্পষ্ট করেছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন APPN। মাহফুজ মিশ্র রিপোর্ট, সাথে ছিলেন এহসান আল কুতুবী। গেল মার্চের পর থেকে রাখাইন রাজ্য প্রায় পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। তারপর থেকে জান্তা সরকারের মতো তারাও শুরু করেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ। ফলাফল, প্রাণ ভয়ে আবারও বাংলাদেশে পালিয়ে আসতে হয়েছে লক্ষাধিক রোহিঙ্গাকে। এখন বিদ্রোহী আরাকান আর্মির হাত থেকে বাঁচতে মরিয়া রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলো। সে লক্ষ্যে নানা তৎপরতাও চালাচ্ছে তারা। এরই মধ্যে গত মার্চে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ সহ 6 জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। নাশকতার পরিকল্পনার অভিযোগে চলছে বিচার কাজ। এ অবস্থায় রাখাইনে আরাকান আর্মির নৃশংসতা নতুন করে ভাবিয়ে তুলেছে আরসা নেতাদের। রাখাইনে তাই সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে তারা। রাইট আর তো লাগে দইতে গেলে আর রোহিঙ্গা ব্যাগগুণতো এক জায়গার মাঝে একটি বিলম মাঝে আহরিব যেদিন আর কানো রোহিঙ্গা আছে ব্যাগগুণরে নিজের দেশের মাঝে লই যাই বললা আরা বাংলাদেশের গভর্নমেন্ট সহ আর রোহিঙ্গার লিডার সহ ব্যাগগুণে রিপার্টিশন করি বললা ব্যাগগুণে চেষ্টা করে। রাখাইনে চলমান সহিংসতায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO। আরাকান আর্মি তোলে তারা এখনো কি করে জুলুম নির্যাতন করে আর মা বোনারে গেম রেপ করে ফোর্সলি ডিপোর্টেশন করে সিস্টেমেটিক এখন আর এলাকা জের গুলাগুলি করে একটু একটু যদি আর সামনে যাইয়ান এবিলিয়েট করতে পারি ক্যালিবিয়েট করতে পারি সমাজ পারি তোলে হাসেন ইনশাল্লাহ সহজ হব। রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করে এমন 4 সংগঠন চেষ্টা করছে একসাথে কাজ করার। আরাকান আর্মি যত শক্তিশালী হইব হারা হদুন দেশ হারাই ফেলাই দে, নির্যাতিত হই দে, জুলুম হাই দে, কম দেহে তল্লা আরার হক আরাইও দে ইনশাল্লাহ আস্তে আস্তে শক্তিশালী হয়ে তারার আরার হক তারা তুই লইম। পুরা দুনিয়া কিন্তু রোহিঙ্গার হালত আনোরে অবজারভেশন করে হইকেন ওজার তো লগ্য সংগঠন হিসাবে হাত গতি জ্বালিয়ে জিনিস আনো মাথার রাখা পড়ে তোলে একদিন একসাথে হাসিয়ানো হইয়াইব প্রত্যেক গ্রুপ মাঠালামে গরিব হদ জিনিস আনো এত সহজ ন কিন্তু চেষ্টা করলে সামনে করা যাবে আর। আইন শৃঙ্খলা বাহিনী বলছে আরসার প্রধানকে গ্রেপ্তার করে এদেশের মাটিতে যে কোনো সশস্ত্র তৎপরতার সুযোগ নেই সেই বার্তা দিয়েছে বাংলাদেশ। মানবিকতার দৃষ্টিতে ওদেরকে এখানে থাকতে দেওয়া হয়েছে, কিন্তু এখানে আশ্রয় নিয়ে ওরা কোনোভাবে ওরা সন্ত্রাসী তৎপরতায় জড়িত হোক,
অস্ত্র নিয়ে ওরা সন্ত্রাসী কাজকর্ম করুক বা নাশকতামূলক কাজকর্ম করুক, এটা আমরা কোনোভাবে আমরা এলাও করবো না। আমরা কক্সবাজারের ক্যাম্পগুলোতে সব মিলিয়ে 15 লাখের মতো রোহিঙ্গার অবস্থান। বিশাল এই জনগোষ্ঠীকে সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রবিহীন এই সব মানুষের শেষ পর্যন্ত রাষ্ট্রীয় পরিচয় যে সবচেয়ে জরুরি, আর সেই কাজটি করতে পারে কেবল মায়ানমারের জান্তা সরকার, তাও সবারই জানা। তারপরও রাখাইনের নতুন পরিস্থিতি এই সংকটকে আরও দীর্ঘমেয়াদী করে তুলল বলেই মনে করছেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, কক্সবাজার। বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম বাস্তবায়নে সরকারের সহযোগিতার প্রশংসা করেছেন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন্ট রেয়ার। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। বলেন, 150টি দেশ ও অঞ্চলে কাজ করে স্পেস এক্স, এত দ্রুততার সঙ্গে আর কোথাও সিদ্ধান্ত গ্রহণ করতে দেখা যায়নি। কৃতজ্ঞতা জানিয়ে লরেন্ট রেয়ার বলেন, বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী তারা। দুর্নীতির বিরুদ্ধে অধ্যাপক ইউনূসের প্রচেষ্টার প্রশংসাও করেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য লরেন্ট রেয়ারকে ধন্যবাদ জানান। বলেন, সারা দেশে নিরবিচ্ছিন্ন সংযোগ এবং পার্বত্য এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। 100টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সরকার এমন ব্যবস্থা চালু করতে চায় যাতে দেশ ও বিদেশের মানুষ অনলাইনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। ফুটবলের খবর এবার। নেপাল ম্যাচের পর হংকং ম্যাচের আগে শক্তিশালী কোনো দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের। বৃহস্পতিবার ন্যাশনাল টিমস কমিটির অনলাইন মিটিংয়ে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। নেপাল ম্যাচকে সামনে রেখে ক্যাম্প শুরু হতে পারে 18 আগস্ট, জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেন। তবে হিমালয়ের দেশের বিপক্ষে খেলার সম্ভাবনা কম হামজা এবং সমিতার। 9 ও 14 অক্টোবর হোম ও অ্যাওয়েতে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে দুটি মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। নেপালের সঙ্গে তাদের মাটিতে 6 ও 9 সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলে শক্তিশালী হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ। বাফুফের যে সিদ্ধান্তে উঠেছে প্রশ্ন, অপেক্ষাকৃত দুর্বল নেপালের বিপক্ষে ম্যাচ খেলে হংকং ম্যাচের প্রস্তুতি কতটা হবে বাংলাদেশের জন্য? যেখানে হংকং বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে প্রস্তুতি হিসেবে খেলেছে ইস্ট এশিয়া কাপে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ান জায়ান্টের সঙ্গে। শুধু তাই নয়, 30 মে হংকং প্রস্তুতি ম্যাচ খেলেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। তাই নেপালের বিপক্ষে ম্যাচ শেষে হংকং ম্যাচের আগে যে কোনো সুবিধাজনক সময়ে ভিন্ন একটি শক্তিশালী দেশের সঙ্গে ম্যাচ খেলার প্রাথমিক পরিকল্পনায় বাফুফে। আমরা একটা ভালো টিমের সাথে হংকংয়ের আগে একটা ম্যাচ খেলতে চাই, একটা ভালো টিমের সাথে। এটা আমরা চেষ্টা করছি। তো আমরা চেষ্টা করবো একটা ভালো শক্তিশালী একটা টিমের সাথে খেলার জন্য। বৃহস্পতিবার এক অনলাইন মিটিংয়ে বসেছিল ন্যাশনাল টিমস কমিটির সদস্যরা, যেখানে নেপাল ম্যাচকে সামনে রেখে এসেছে বেশ কিছু প্রাথমিক সিদ্ধান্ত। 12 আগস্ট কিংস আবাহনী এফসি কাপ ম্যাচের পর স্কোয়াড ঘোষণা করবে বাফুফে। 18 আগস্ট থেকে শুরু হতে পারে ক্যাম্প। ভেন্যু জাতীয় স্টেডিয়াম, প্রয়োজন বোধে কিছু সেশন হতে পারে অন্য মাঠেও। 3 সেপ্টেম্বর নেপালের উদ্দেশ্যে যাত্রা করতে পারে বাংলাদেশ দল। হেড কোচ হাভিয়ের কাবরেরা দেশে আসবেন আগামী মাসে। 12 তারিখের পরে টিম কল করা হবে। ন্যাশনাল টিমের প্র্যাকটিস শুরু হবে সম্ভবত 18 তারিখে। ফ্লাই করবে 6 তারিখে খেলা, সম্ভব ডেট আছে 3 তারিখে ফ্লাই করার কথা। আমরা এমন হয়তো আরো একদিন দুদিন আগে পাঠাইতে পারি। নেপালের বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনা কম দলের সবচেয়ে বড় দুই তারকা হামজা সমিতের, তবে তা এখনো শতভাগ নিশ্চিত নয়। আমাদের হংকংয়ের ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ, তো এই কারণে হয়তো হামজা সমিত এই ম্যাচটা খেলবে না। শনিবার আবারও হবে ন্যাশনাল টিমস কমিটির মিটিং, যেখানে চূড়ান্ত করা হতে পারে অনূর্ধ্ব 23 দলের প্রাথমিক স্কোয়াড ও কোচের নাম। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। ভুটান নারী ফুটবল লিগে সাবিনা ঋতুপর্ণাদের পারো এফসির কাছে 22-0 গোলে বিধ্বস্ত হয়েছে ফুটসেলিং এফসি। সর্বাধিক 7 গোল করে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। ঋতুপর্ণার ডাবল হ্যাট্রিকের সাথে সুমাইয়া মাতসুশিমা করেন 4 গোল। মনিকা চাকমাও পান গোলের দেখা। 22 গোলের বড় ব্যবধানে জয়ের দিনে বাংলাদেশের ফুটবলাররা করেন মোট 19টি গোল। খেলা শুরু থেকে অপ্রতিরোধ্য পারো এফসিকে আটকাতে হিমশিম খায় ফুটসেলিং। সাবিনা ঋতুপর্ণাদের আক্রমণে ভেঙে পড়ে তাদের রক্ষণ। প্রথমার্ধে 11 গোল হজমের পর দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেননি তারা। আক্রমণের ধার অব্যাহত রেখে 22-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পারো এফসি। ক্রিকেট পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের স্কোয়াড অপরিবর্তিত রেখেছেন
নির্বাচকরা। অধিনায়ক লিটন দাসের পাশাপাশি 16 সদস্যের দলে আছেন তানজিদ তামিম, ইমন, নাইম, তৌহিদ, জাকের, শামীম, শেখ মেহেদী, রিশাদ, মিরাজ, নাসুম, তাসকিন, মুস্তাফিজুর, শরীফুল, তানজিম ও মোহাম্মদ সাইফুদ্দিন। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ শুরু হবে 20 জুলাই রোববার। তার আগে শনিবার দুদল সংবাদ সম্মেলন এবং ট্রফি উন্মোচন করবে। এরপর 22 ও 24 জুলাই হবে সিরিজের শেষ দুটি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের হোম ক্রিকেটে।